লুকা প্যাসিওলি যে দ্বিতর্পা দাখিলা পদ্ধতির কথা বলেছিল তার প্রধান দুটি বই হলো জার্নাল এবং লেজার। আমরা এও জানি যে হিসাব চক্রের যে পর্যায়গুলি আছে, প্রথমে জার্নাল, তারপর লেজার, তারপর টায়ার ব্যালেন্স এবং সর্বশেষ পর্যায়টি হলো ব্যালেন্স শিট প্রস্তুতকরণ। এ থেকে আমরা বুঝতে পারলাম যে যে সমস্ত লেনদেনগুলি ঘটবে সেগুলো প্রথমে জার্নাল বইয়ে লিপিবদ্ধ করতে হয় এবং এই জার্নাল বইয়ে লিপিবদ্ধ করাটাকে হিসাব নিকাশের প্রাথমিক কাজ হিসাবে আমরা বলি। এই জার্নালাইজিং হচ্ছে জার্নাল বইয়ে হিসাবপত্র লিপিবদ্ধকরণ করাটাকে আমরা বলি জার্নালাইজিং। এই জার্নালাইজিং যে করব, অর্থাৎ আমরা যে বইয়ে আমরা জার্নাল করব সেই জার্নাল বইয়ে একটি ছক কাটা থাকে। এই ছকটির 5টি কলম থাকে। সেই কলমগুলি হচ্ছে ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও এবং দুটি অ্যামাউন্টের ঘর, একটা হচ্ছে ডেবিট অ্যামাউন্ট, অপরটি হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট। তো আমরা এখন দেখে নিই এই প্রোফর্মা অফ জার্নাল, অর্থাৎ জার্নাল বইয়ের ছকটি দেখতে কীরকম। জার্নাল বইয়ের ছকটি আমাদের 5টি কলম থাকে, দেখতেই পাচ্ছি ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও এবং দুটি অ্যামাউন্ট, একটি হচ্ছে ডেবিট অ্যামাউন্ট, অপরটি হচ্ছে ক্রেডিট অ্যামাউন্ট। অর্থাৎ প্রথমে যখন একজন হিসাব রক্ষক জার্নাল লিপিবদ্ধ করবে, জার্নালের ছকের মাথায় অর্থাৎ উপরে একদম ইন দ্য বুকস অফ বলে প্রতিষ্ঠানের নামটি লিখতে হবে এবং তার নিচে জার্নাল কথাটি লিখতে হবে এবং ছকে ডেট যে ঘরটি আছে, ডেট লেখার ক্ষেত্রে যে নিয়মটি, প্রথমে যে সালটি লিখতে হবে এবং যে মাস এবং তারপর তারিখটিকে ঠিক আমি যেভাবে লিখেছি এইভাবে লিখতে হবে। এবং পার্টিকুলার্সের ক্ষেত্রে লেনদেন থেকে যে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে পাবো সেটিকে লিখব এবং তার নিচে বিশ্লেষণ করার নিচে একটি আমরা বিংস বলে লিখেছি, অর্থাৎ এটাকে ন্যারেশন বলা হয়, ন্যারেশন অবশ্যই লিখতে হবে। তার পরের ঘরটি হচ্ছে লেজার ফোলিও, অর্থাৎ এই জার্নাল থেকে আমরা যে লেজার বইয়ে লিপিবদ্ধ করব তার পৃষ্ঠা সংখ্যা এখানে আমাকে লিখে রাখতে হবে এবং দুটি অ্যামাউন্টের ঘর, অর্থাৎ ডেবিটের অ্যামাউন্ট আমরা ডেবিটের ঘরে লিখব এবং ক্রেডিটের অ্যামাউন্ট আমরা ক্রেডিটের ঘরে লিখব। এখানে আমরা একটি উদাহরণ হিসাবে যা দেখিয়েছি যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, অর্থাৎ কোনো একটি পণ্য বিক্রয় করা হয়েছিল, তার বিনিময়ে 5,000 টাকা পাওয়া গেছে, তার এন্টিটির জন্য আমরা কি করেছি না ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এবং জার্নালে আমরা এই ন্যারেশনে আমরা কি লিখেছি, বিংস গুডস সোল্ড ইন ক্যাশ রুপিস 5,000 এবং অ্যামাউন্টের ঘরে যথারীতি 5,000 করে আমরা লিখেছি। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে জার্নাল কিভাবে করতে হয়। কিন্তু এই জার্নাল আবার দুই প্রকারের, একটা হচ্ছে সিম্পল জার্নাল, অপরটি হচ্ছে কম্পাউন্ড জার্নাল। সিম্পল জার্নাল এন্ট্রি কি, যেক্ষেত্রে একটি পক্ষকে ডেবিট এবং একটি পক্ষকে ক্রেডিট করা হয় সেটাকে আমরা সিম্পল জার্নাল বলি। উদাহরণ হিসাবে দেখতেই পাচ্ছ যে ওয়েজেস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কম্পাউন্ড জার্নাল এন্ট্রি কি, যেক্ষেত্রে একের অধিক অ্যাকাউন্টকে ডেবিট অথবা ক্রেডিট করা হয়। এখানে দেখাই যাচ্ছে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স, অর্থাৎ মিস্টার এক্সের কাছ থেকে 1,000 টাকা পাওয়া যেত, তার কাছ থেকে 1,000 টাকা আমরা পেয়েছি এবং বাকি 900 টাকা আমরা পেয়েছি, বাকি 100 টাকাটা আমরা কি ডিসকাউন্ট হিসাবে দিয়েছি। অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 900, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট 100 এবং টু মিস্টার এক্স 1,000, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। এখন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত লেনদেনগুলি ঘটে এবং তার জার্নাল কিভাবে কি করতে হয় তার কয়েকটি নমুনা আমরা দেখব। প্রথমে আসা যাক যে হোয়েন ক্যাশ বট ইন অ্যাজ ক্যাপিটাল, অর্থাৎ যখন প্রতিষ্ঠানে ক্যাপিটাল হিসাবে কোনো অর্থ নিয়ে আসা হবে তার জার্নালটি আমরা কি করব না ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। এবং ওই টাকা যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় প্রতিষ্ঠানেরই, সেক্ষেত্রে কী করা হবে না ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল না করে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল করব। অনুরূপভাবে ব্যবসা শুরুর জন্য ক্যাপিটাল হিসাবে যদি অন্যান্য সম্পত্তি নিয়ে আসা হয়ে থাকে সেক্ষেত্রে কী করবো না প্রত্যেকটি সম্পত্তি অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব এবং
অপর দিকে আমরা ক্যাপিটালকে ক্রেডিট করব। এখানে দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ প্রত্যেকটি অ্যাসেটকে আমরা ডেবিট করেছি। এছাড়াও যদি অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাসেটস থাকে সেগুলোকে আমরা কি আদার্স অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট করব টু ক্যাপিটাল। অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝলাম যে প্রতিষ্ঠান শুরু করার জন্য মালিক মূলধন হিসেবে যে সমস্ত সম্পত্তি আনবে সেগুলোকে আমরা ডেবিট করব এবং তার সমপরিমাণ অর্থমূল্যকে আমরা টু ক্যাপিটাল হিসাবে ক্রেডিট করব। ফর ওপেনিং এন্ট্রি অফ অ্যান অ্যাকাউন্টিং ইয়ার, অর্থাৎ যখন কোনো হিসাব বর্ষ শুরু হবে তার প্রথমে যে এন্ট্রিটা আমাদের পাস করতে হবে, অর্থাৎ সানডে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট, সানডে লায়াবিলিটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, অর্থাৎ যা যা সম্পত্তি থাকবে সেগুলোকে আমরা ডেবিট করব এবং যে যে আমাদের দায়গুলো থাকবে সেগুলোকে ক্রেডিট করব এবং মূলধনকে আমরা ক্রেডিট করব। লোন টেকেন ফ্রম বিজনেস, অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি ব্যবসার জন্য লোন নিয়ে থাকে সেক্ষেত্রে কী হবে না, যদি লোনটি ক্যাশে নিয়ে থাকে তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন, যদি চেক অর্থাৎ ব্যাংকের মাধ্যমে নেয় সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন। এবং লোন ফর্ম অ্যাকাউন্ট কেন লেখা হয়েছে, যে লোন বলতে অনেকের কাছ থেকে লোন নেওয়া হতে থাকতে পারে, তো যদি কোনো অনেকগুলো লোনের ব্যক্তি থেকে থাকে বা বিভিন্ন ব্যাংক হয়ে থাকে তখন লোন ফর্ম সেই বিশেষ ব্যক্তি বা বিশেষ ব্যাংকের নাম আমরা লিখব। হোয়েন গুডস পারচেস, যখন পণ্য ক্রয় করা হবে সেক্ষেত্রে কী হবে না, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশে কিনলে টু ক্যাশ, চেকে কিনলে টু ব্যাংক এবং যদি ধারে কেনা হয় সেক্ষেত্রে টু ক্রেডিটর্স। এবং যদি ব্যবসায়ী নিজেই পণ্য ক্রয় করে থাকে সেক্ষেত্রে কী হবে না, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। অর্থাৎ আমরা জানি যে মালিক যা ব্যবসায় দেবে তাই ক্যাপিটাল, তাই পারচেস করলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক বা ক্রেডিটর্স বা ক্যাপিটাল করতে হয়। হোয়েন পারচেস গুডস ফর ডিফারেন্ট পারপাস, অর্থাৎ উৎপাদনের কাজে না ব্যবহার করে যদি অন্য কোনো প্রয়োজনে আমরা পারচেস করি সেক্ষেত্রে কী করা হবে, অর্থাৎ যদি স্টেশনারি গুডস কেনা হয় সেক্ষেত্রে কী হবে না, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক বা ক্রেডিটর্স। বা যে আমরা পারচেস করছি সেগুলো আমরা কী করলাম না, বিক্রি না করে ফি স্যাম্পেল হিসাবে বিলি করলাম, সেক্ষেত্রে কী হবে না, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক বা ক্রেডিটর্স। শোরুম এক্সপেন্সেস, মানে আমরা যদি সাজানোর জন্য কোনো কিছু কিনি সেক্ষেত্রে শোরুম এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক বা ক্রেডিটর্স। হোয়েন পারচেস ফিক্সড অ্যাসেটস, যখন আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় করব, তো ব্যবসা প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সেই যে সম্পত্তিটি কিনবে সেই সম্পত্তি অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশে কিনলে ক্যাশ, চেকের মাধ্যমে কিনলে টু ব্যাংক এবং যদি ধারে ক্রয় করা হয় সেক্ষেত্রে ক্রেডিটর্স অ্যাকাউন্ট হবে। হোয়েন পারচেস ফিক্সড অ্যাসেটস ফর পার্সোনাল পারপাস, ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু পারচেস করলে সেটি ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। হোয়েন পেমেন্ট ফর এক্সপেন্সেস, অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনো খরচের জন্য যে প্রদান করা হয়ে থাকে তার এন্ট্রিগুলো কী হবে, এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক, অর্থাৎ নগদে করলে ক্যাশে এবং চেকে করলে ব্যাংকে। এক্সপেন্সেস মানে যে সমস্ত খরচগুলো করে, মনে করো যে ওয়েজেস দেওয়া হলো সেক্ষেত্রে কী হবে না, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা টু ব্যাংক। হোয়েন ইনক্লুডেড এক্সপেন্সেস বাট নট পেরিয়ড, অর্থাৎ খরচটি সংগঠিত হয়েছে কিন্তু প্রদান এখনও করা হয়নি সেক্ষেত্রে কী হবে না, এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, অর্থাৎ যে পারপাসে এক্সপেন্সটি হবে, মনে করো ওয়েজেস, তার ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যাকাউন্ট। এক্সপেন্সেস ইনক্লুডেড ফর পার্সোনাল পারপাস, সেক্ষেত্রে কি ব্যক্তিগত প্রয়োজন হলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক। পেমেন্ট টু ক্রেডিটর্স, যখন ক্রেডিটর্সকে পেমেন্ট করা হবে সেক্ষেত্রে কী হবে না, ক্রেডিটর্স যেহেতু অর্থটি পাচ্ছে তো ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশে হলে ক্যাশ, নগদে এই ব্যাংকের চেকের মাধ্যমে হলে টু ব্যাংক এবং যদি বিল দেওয়া হয় সেক্ষেত্রে কী হবে, টু বিলস অ্যাকাউন্ট। রিসিপ্ট ফ্রম ডেটর্স, যদি ডেটর্সের কাছ থেকে অর্থ পাওয়া হয় সেক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, যদি চেক পাওয়া যায় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স এবং যদি বিলস পাওয়া যায় বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। সেলস অফ গুডস, যখন পণ্য বিক্রয় করা হয় সেক্ষেত্রে হবে ক্যাশে হলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, চেকে হলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস,
বিলের মাধ্যমে হলে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এবং যদি ধারে বিক্রয় করা হয় ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। আর্নিং ফ্রম এনি ইনকাম, যখন কোনো ইনকাম হয় সেক্ষেত্রে কি করা হয় না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইনকাম। ইনকামটি যদি চেকের মাধ্যমে হয় তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইনকাম। হোয়েন ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, যখন ব্যাংকে টাকা জমা দেওয়া হয় সেক্ষেত্রে কি হয় না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবং টাকাটি যদি কোনো ডেটর্স জমা করে দেয় সেক্ষেত্রে কি হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স অ্যাকাউন্ট। হোয়েন ক্যাশ উইথড্রল ফ্রম ব্যাঙ্ক, যখন নগদ অর্থ ব্যাঙ্ক থেকে তুলে আনা হয় তার কি এন্ট্রি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। এবং যদি ব্যক্তিগত প্রয়োজনে টাকাটা তুলে আনা হয় তখন হবে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। হোয়েন প্রোভাইডিং লোন, ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি অন্য কোনো ব্যক্তি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যদি লোন দিয়ে থাকে তার এন্ট্রিটি কী হবে, লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বা চেকের মাধ্যমে যদি দিয়ে থাকে সেক্ষেত্রে লোন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। হোয়েন ইনভেস্টমেন্ট ইন শেয়ার অর ডিভেঞ্চার, ব্যবসায়ী প্রতিষ্ঠান তার মুনাফার অংশ অনেক সময় কী হয় প্রতিষ্ঠানের বাইরে শেয়ার বা ডিভেঞ্চার কিনে ইনভেস্ট করে থাকে, সেক্ষেত্রে কী করা হবে না, ইনভেস্টমেন্ট ইন শেয়ার বা ইনভেস্টমেন্ট ইন ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ফর সেলস অফ ইনভেস্টমেন্ট, যখন ওই ইনভেস্টমেন্ট আমরা বিক্রি করে দিই সেক্ষেত্রে কি হয় না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট ইন শেয়ার বা ডিভেঞ্চার যেটি আমরা লিখেছিলাম। তো যদি ওই ইনভেস্টমেন্ট বিক্রি করে আমাদের লস হয় তখন কি করা হবে না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট প্রফিট অ্যান্ড লস অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট। যদি আমরা প্রফিট করি সেক্ষেত্রে কী হবে না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট টু প্রফিট অ্যান্ড লস ইন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। হোয়েন সেলস অন ওল্ড ফিক্সড অ্যাসেটস, যখন পুরনো সম্পত্তি বিক্রি করা হবে সেক্ষেত্রে কী হবে না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস। এবং সেই বিক্রি করে যদি আমাদের লস হয় তখন আমাদের এন্ট্রি কী করতে হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যে পরিমাণ লস হলো প্রফিট অন লস অ্যাকাউন্ট অন সেলস অফ অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস। এবং যদি আমরা লাভ করে থাকি সেক্ষেত্রে কি এন্ট্রিটা করবো না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস টু প্রফিট অ্যান্ড লস অন সেলস অফ অ্যাসেটস। রিপেমেন্ট অফ লোন, অর্থাৎ আমরা লোন নিয়েছিলাম সেই লোন যদি এখন আমরা পরিশোধ করি, সেই লোন যে পরিমাণ নিয়েছিলাম এবং তার যা ইন্টারেস্ট সেটা আমাকে দিতে হবে, তাই লোন অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অথবা ব্যাঙ্ক। টেকিং ব্যাক অফ লোন, আমি লোন দিয়েছিলাম সেই লোনটি এখন আমি ফেরত নিলাম, সেক্ষেত্রে কি আমরা ইন্টারেস্ট পাবো, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট টু লোন ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট। অর্থাৎ যে পরিমাণ টাকা আমি পাবো তার দুটি পার্ট থাকবে, একটা হচ্ছে যে পরিমাণ লোন দিয়েছিলাম সেই পরিমাণ কিছু অর্থ, এবং তার বিনিময়ে সে যে সুদ দেবে তার অর্থ।